যখন বর্ষার সময় পানিটা বাড়ে ঠিক তখন ওই যে কবরটি রয়েছে সেই কবরটিও পানির সাথে সাথে উপরের দিকে ভেসে ওঠে। এটা আসলে একটা অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা। ও গাড়ি নষ্ট হয়ে যায় ওইখানে নিয়ত করে খুঁড়বে নিয়ত করলে এর থেকে দূরত্ব ভাবে যখন অতি যায় ওই গাড়ি ওই নিয়ত করে খুঁড়বে গেলে নষ্ট হয়ে যায়। ব্রিটিশিয়া বলে হাজি। আচ্ছা, ওখানে জল ধাপ গেছিল, হ্যাঁ হাড়ি হাজ গেছিল। আচ্ছা 42 বাড়ি, আচ্ছা ওই দাঁত বাড়ি চলে গেছে আল্লাহর দরবারে। ভিউয়ার্স, রংপুরের পাগলাপীর হতে রওনা দিয়েছি নীলফামারীর সিটরাজীব গ্রামের উদ্দেশ্যে। আজ আমি যাচ্ছি একটি ব্যাটারি চালিত অটোতে করে। রংপুর হতে কিশোরগঞ্জ উপজেলার সিটরাজীব গ্রামের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। তবে দূরত্ব যতই হোক রাস্তাটি খুবই সুন্দর। এই অঞ্চলে প্রচুর তামাকের চাষ হয়। রাস্তার দুই পাশে সারি সারি তামাক পাতা শুকানো হচ্ছে। এই এলাকার লোকদের কাছ থেকে জানা গেল ধানের তুলনায় তামাক চাষ বেশ লাভজনক, তাই বিঘার পর বিঘা জমিতে শুধু তামাক চাষ করা হয়েছে। ভিউয়ার্স, আমি এখন একটা ভ্যানে করে সেই কিশোরগঞ্জে যাচ্ছি। দেখেন চারপাশে খুব খোলামেলা পরিবেশ। আজ নীলফামারীর সিটরাজীব গ্রামে যাওয়ার উদ্দেশ্য কচুরিপানার মতো ভাসমান একটি কবর অলৌকিকভাবে খালের পানিতে বছরের পর বছর অবস্থান করছে। স্থানীয়দের দাবি, বন্যা কিংবা খরস্রোত তো দূরের কথা, এমনকি বুলডোজার দিয়েও সরানো সম্ভব হয়নি সেই কবরটি দেখানোর জন্য। অল্প সময়ের মধ্যে চলে আসলাম কিশোরগঞ্জ উপজেলায়। উপজেলা বাজার হতে একটি ভ্যানে করে রওনা দিলাম সিটরাজীব গ্রামের উদ্দেশ্যে। কিশোরগঞ্জ বাজার হতে প্রায় 2 কিলোমিটার পথ আসলেই মিলবে এই অলৌকিক কবরের সিটরাজীব গ্রাম। ভিউয়ার্স, আমি এখন এই যে কবরটা এই ক্যানেলের উপরে আছে সেই ক্যানেলের পার দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই দেখেন সুন্দর, একদম টলটলে সুন্দর পানি, সুন্দর একটা বাতাস আসতেছে, খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, এই কবরটা এখানে কতদিন থেকে আছে? এটা আমরা বলতে পারি না, ওটা কিন্তু মাজার মানে যখন নালা খুঁজছে বাবা, হ্যাঁ তখন থেকে ওটা ওই মাজার ওটা মানুষ জানছিল না। আচ্ছা, নালাটা যখন খুঁজছে তখন বড় গাড়ি ডোজার আইসে, হ্যাঁ ডোজার ভাই নষ্ট হয়ে যায়, জয়বারে আইসে তয়বারে নষ্ট হয়ে যায়। কোনো আল্লাহর পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই যে ওই নালাটা খুলবে, ওই কবরস্থানটা খুলবে পাইছে। যখনই বুলডোজার আসে তখনই ও গাড়ি নষ্ট হয়ে যায়। ওইখানে নিয়ত করে খুলবে নিয়ত করলে এর থেকে দূরত্ব ভাবে যখন অতি যায় ওই গাড়ি ওই নিয়ত করে খুলবে গেলে নষ্ট হয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়ি নষ্ট হয়ে যায় একরা আল্লাহর ওলির খাস ওলির ইয়াটা। আরেকটা কথা এখানে আছে যে এখানে নাকি পানি বাড়লে কবরটা নাকি উপরে দিকে, হ্যাঁ ওই তো দেখাছিল ওইরকম হইবে, আর কবরস্থান আর তলাইবে না আল্লাহর রহমতে, ওইরকমই থাকে। হ্যাঁ যতলে পানি হোক ওইরকমই থাকবে। আচ্ছা, ওখানে কি আপনারা কেউ যেতে পারেন? ওখানে যাওয়া যায়। ভিউয়ার্স, এই যে দেখেন আমার সামনে যে এখানে যে সুন্দর একটা ক্যানেল করা হয়েছে এবং ক্যানেল দেখেন টলটলে পানি, খুব ঝকঝকে পানি, তার মাঝখানে একটা কবর ভেসে আছে। তো এলাকার লোকদের কাছ থেকে জেনে একটা লোমহর্ষক কাহিনী আমি শুনলাম যে এই কবরটি যখন এই ক্যানেল যখন খনন করা হয় তার আগে থেকেই দেওয়া হয়েছে এখানে, এবং জায়গাটা যখন খনন করতে যায়, যেহেতু একটা ক্যানেল খনন করা হচ্ছে, সেই সময়ে ওই কবরটি বেঁধে যায় এবং সেই সময়ে যারা বুলডোজার চালাতো তারা এসে এই বুলডোজার দিয়ে এই কবরটিকে যখন আঘাত করে, তখন যতবার আঘাত করছে ততবারই নাকি সেই বুলডোজার ফিরে আসছে। মানে আঘাতটা যখনই করছে তখনই সেই আঘাতটা চটকে ফিরে আসছে তাদের কাছে। তখন সেই সময় যারা বুলডোজার চালাতেন এবং সেই সময় যারা ইঞ্জিনিয়ার ছিল তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবং তারা একটা বিষয়ে একমত হয় যে এই জায়গাটিতে অলৌকিক কিছু একটা আছে এবং এই কবরটি হচ্ছে একজন অত্যন্ত অলি আউলিয়া এবং সাধক যিনি ছিলেন
ধার্মিক, অত্যন্ত ধার্মিক তিনি ছিলেন। তিনি নাকি শোনা যায় যে তার 80 বিঘা জমি তিনি বিক্রি করে পায়ে হেঁটে তিনি হজ করতে গিয়েছেন এবং সেখান থেকে হজ করে আসার পরে বেশ কিছুদিন পরে তিনি আর যে তার সাংসারিক যে কোনো কাজকর্ম এইগুলো তিনি করেননি। তিনি আধ্যাত্মিক কাজে এবং আল্লাহ অলির কাজে তিনি ব্যস্ত হয়ে পড়েন। তারপরে যখন তিনি মারা যান, তার কবরটি যখন এখানে দেওয়া হয়, তারপর থেকে এই কাহিনীটা হয়ে আসছে এখানে। এবং এখানে আরও শোনা যায়, এলাকাবাসীর কাছ থেকে আমি শুনতে পারলাম বা জানতে পারলাম যে এই যে ক্যানেলটা দেখতেছেন, এই ক্যানেলের পানি যখন বাড়তে থাকে তখন নাকি সেই কবরটি আস্তে আস্তে উপরের দিকে উঠে থাকে। এটা আসলে অত্যন্ত লোমহর্ষক এবং আমি খুব অবাক হচ্ছি যে আজ থেকে 25 থেকে 30 বছর আগের যে কবরটি, সেটি এখনও এইভাবে জলজ্যান্ত এইভাবে আছে, কেউ ধ্বংস করতে পারতেছে না বা বুলডোজার দিয়েও যেটাকে সরিয়ে তোলা যায়নি, সরিয়ে ফেলানো যায়নি। এইভাবেই পানির উপরে সেই কালের সাক্ষী হয়ে ভেসে আছে এখনও। দেখেন ওই যে সুন্দরভাবে এখনও দেখেন ভাসতেছে। সেখানে ইভেন আরও কথিত আছে যে এখানে এই কবরকে ঘিরে যারা নাকি অনেক কুচক্রী মহল যারা রয়েছেন, তারা চাইছিল যে আমরা এই কবরটিকে ঘিরে একটা হচ্ছে যে টাকা তুলবো বা এখানে একটা আমরা মাজার তৈরি করব। এই উছিলায় যারা টাকা তুলছে এবং টাকা তুলে খাইছে, ঠিক তাদেরই নাকি আবার কোনো না কোনো শারীরিক ক্ষতি হয়েছে। যেমন তাদের সন্তান বিকলাঙ্গ হয়েছে, সে হয়তো কখনো অ্যাক্সিডেন্ট করছে বা এই ধরনের পারিবারিক কোনো ক্ষতি হয়েছে। এই ধরনের অনেক কাহিনী জড়িয়ে আছে এই কবরটিকে ঘিরে। আর একটা জিনিস শোনা যায় যে উনি নাকি পায়ে হেঁটে হজ করে আসছে। তখনকার মুলকি কথা, তখনকার মুলকি কথা, ব্রিটিশ ওনার যে জমা জমি ছিল, পরে কি এগুলা কি বিক্রি করে দিছে না দান করে দিয়ে গেছে? এই যে লোক খাস দান করে গেছে এবং ওটা যে কবরস্থান, যার যার নাতি নুতি গুলো আছে, হ্যাঁ, উলেও বলতে পারে না যে আমার মাজারটা, আমার দাদার মাজারটা কোন জায়গায়, সঠিক বলতে পারে নাই তো। এখন যে হাজি নাম বেড়াইছে, ওই খোঁজ বেকারে তালিকাটা বেকারে পাইছে যে আমার অমুক আমার দাদা হয়। আচ্ছা, বুঝতে পারছি। মূলত ওনার নামটা কি ছিল? দেবার হাজি না? এলাকার বাসিন্দাদের তথ্য অনুযায়ী কবরটি একসময় এলাকার প্রভাবশালী এবং ধনাঢ্য ব্যক্তি দেবারউদ্দিন হাজির। তিনি 82 একর জমি দান করে সৌদি আরব হজ করতে যান এবং দেশে ফিরে মৃত্যুবরণ করলে নিজের জমিতে দাফন সম্পন্ন করেন। দেবারউদ্দিন হাজি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি। পরিবারের সদস্যরা জানান তিনি এলাকার কল্যাণে অনেক অবদান রেখেছেন। 1984 সালের তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করার সময় কবরটি খালের মাঝে পড়ে যায়। স্থানীয়রা জানায় সেই সময়ে কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হয় সংশ্লিষ্টরা। এরপর থেকে কবরটি খালের মাঝে অবস্থান করে আসছে। খালের পানি বাড়লেও কবরটি ভেসে থাকে। এ যেন এক অলৌকিক ঘটনা।